নমস্কার, আমার নকশি খাতায় আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আজ আমি যে গল্পটি পড়ব তার নাম পুরনো কলকাতার একটি বাড়িতে। লেখক প্রফুল্ল রায়। অনেক দিন আগে এই গল্পটা শুনেছিলাম। কে বলেছিল, ঠিক কবে বলেছিল সেসব ভুলে গেলেও গল্পটা কিন্তু মনে আছে। প্রথম যখন শুনি আমার সেই বয়সের শিরদাঁড়ায় শিহরণ খেলে গিয়েছিল। আজকালকার পাঠকদের কেমন লাগে দেখাই যাক। গল্পটা এই রকম। বিকেল তখন ফুরিয়ে এসেছে। কাটোয়া লোকাল হাওড়া স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে এসে থামল। ট্রেনের মাঝামাঝি একটা কম্পার্টমেন্ট থেকে নেমে এলো রাজেন। তার এক হাতে টিনের সুটকেস, আরেক হাতে মোটা কাপড়ের ব্যাগ। অন্য প্যাসেঞ্জারদের সঙ্গে লম্বা প্ল্যাটফর্ম পেরিয়ে গেটে কালো কোট পরা রেলবাবুদের হাতে টিকিট জমা দিয়ে সোজা বাস স্ট্যান্ডে চলে এলো সে। একে ওকে জিজ্ঞেস করে সেন্ট্রাল অ্যাভিনিউ ধরে যে বাসগুলো শ্যামবাজারের দিকে যায় তার একটাই উঠে পড়ল রাজেন। 3 বছরও পুরো হয়নি দেশ স্বাধীন হয়েছে। কলকাতায় এখনকার মতো এত লোকজন ছিল না, যানবাহনও অনেক কম। রাস্তায় রাস্তায় ট্রাফিক জ্যাম নেই, মানুষের ভিড়ও তেমন চোখে পড়ে না। বাসটা হাওড়া ব্রিজ পেরিয়ে বড়বাজারে চলে এলো। রাজেনের বয়স 22-23। তাদের বাড়ি কাটোয়ার সিদ্ধেশ্বরী তলায়, গঙ্গার কাছাকাছি। তার পরনে ধুতি আর ঢোলা ফুল শার্ট, পায়ে বাটা কোম্পানির পুরো চপ্পল। সেই সময় এখনকার মতো এত প্যান্ট শার্টের চল ছিল না। রাজেন এই প্রথম কলকাতায় এলো না, তবে উত্তর কলকাতায় তার কখনো আসা হয়নি। শ্যামবাজার, শোভাবাজার, ফোড়েপুকুর এইসব নাম তার শোনা। এই এলাকাগুলো কেমন তার ধারণা নেই। এই বিশাল শহরে আগে বেশ কয়েকবার যে রাজেন এসেছে, দক্ষিণ কলকাতার শেষ প্রান্তে বেহালা শখের বাজারে তার নমিতা পিসির বাড়িতে উঠেছে। নমিতা পিসি তার বাবার আপন বোন নয়, দূর সম্পর্কের খুড়তুতো বোন হলেও নমিতা পিসি এবং তার স্বামী রাজেনের পিতাম্বর পিসে খুবই ভালো মানুষ। যখনই সে বেহালা শখের বাজারে আসে, পিসিরা কি আদর যত্নটাই না করে। যত বাড়ি এসেছে নমিতা পিসিরা সহজে তাকে ছাড়েনি। কম করে 8-10 দিন তাদের কাছে কাটাতেই হয়েছে রাজেনকে। এবার নমিতা পিসিরা নেই, বাড়িতে তালা লাগিয়ে কাশী, মথুরা, বৃন্দাবনে তীর্থ করতে গেছে। 1 মাসের আগে ফিরবে না। তাই রাজেনের শোভাবাজারের কাছাকাছি অবিনাশ কাকুদের বাড়িতে দিন 7 থাকা ছাড়া উপায় নেই। অবিনাশ দত্ত রাজেনের বাবার বন্ধু। কলকাতার একটা বিদেশি স্টিভেটের কোম্পানির অফিসে দুজনের সহকর্মী ছিল। বাবার বন্ধু, সেই সুবাদে কাকা। বাবা এবং অবিনাশ কাকু বছর 3 হলো রিটায়ার করেছে। রাজেনের বাবা বাসুদেব নিয়োগী 35টা বছর কলকাতার মেসে থেকেই চাকরি করেছে। ছুটি ছাটায় কাটোয়ায় যেত। অবসরের পর কলকাতার মেস টেস ছেড়ে বাসুদেব নিয়োগী পাকাপাকিভাবে কাটোয়াতেই থাকছে। এখন খুবই অসুস্থ, বাড়ি থেকে বেরোনো একরকম বন্ধ। একমাত্র অবিনাশ দত্ত ছাড়া অফিসের পুরনো কলিগদের সঙ্গে তার যোগাযোগও নেই বললেই হয়। রাজেন 2 বছর হলো বিকমটা পাশ করেছে, কিন্তু চাকরি টাকরি এখনো কিছুই জোটেনি। নানা অফিসে দরখাস্তর পর দরখাস্ত পাঠানোই সার। রাজেনের একটা কাজ দরকার, কেননা বাবা অসুস্থ, তার 3-4টে ছোট ছোট ভাই বোন। সংসারের সব দায়িত্ব তাকেই নিতে হবে। হঠাৎই এই মাসে কয়েকটা অফিসে ইন্টারভিউ দেবার জন্য তাকে ডেকেছে। 2-1 দিন গ্যাপ দিয়ে দিয়ে অফিসগুলোতে দৌড়তে হবে। কাটোয়া থেকে 2-1 দিন পর পর এসে ইন্টারভিউ দেওয়াটা খুবই কষ্টকর। ট্রেন জার্নির ধকলের কথা বাদ দিলেও হুট করে গিয়ে ইন্টারভিউ বোর্ডের সামনে গিয়ে বসলেই তো হলো না। তার আগে বইটই ঘাঁটতে হয়, মনকে তৈরি করে নিতে হয়। ট্রেনেই যদি সময় কেটে যায়, প্রিপারেশনটা কি করে হবে? তাই অন্তত দিন 10 রাজেনের কলকাতায় থাকা দরকার। কিন্তু নমিতা পিসিরা ছাড়া এই শহরে তাদের অন্য কোনো আত্মীয় স্বজন নেই। সে থাকবে কোথায়? নিরুপায় হয়ে অফিসের পুরনো সহকর্মীকে চিঠি লিখেছিল বাসুদেব নিয়োগী। অবিনাশ দত্ত চিঠি পেয়ে উত্তর দিয়েছেন।
রাজেন তাদের বাড়িতে কটা দিন থাকবে এতে সে আর তার স্ত্রী বন্দনা খুবই খুশি। অবিলম্বে যেন রাজেনকে পাঠিয়ে দেওয়া হয়। তবে একটাই কথা, রাজেনকে সাবধানে থাকতে হবে এবং বাড়ির ভেতর অবিনাশ আর বন্দনা যেভাবে বলবে তাকে সেভাবেই চলতে হবে। বাড়ির ভেতর অবিনাশদের কথা মতো চলতে হবে সেটা না হয় ঠিক আছে, কিন্তু সাবধানতা কি কারণে? একটু খটকা দেখা দিলেও তেমন আমল দেয়নি বাসুদেবরা। তাই ব্যাগ সুটকেস গুছিয়ে কাটোয়া লোকালে উঠে পড়েছিল রাজেন। বাসটা বড়বাজার চিতপুর টিতপুর ছাড়িয়ে কংক্রিটে বাঁধানো সেন্ট্রাল অ্যাভিনিউতে ঢুকে স্পিড বাড়িয়ে দিয়েছিল। দেশ স্বাধীন হলেও ব্রিটিশ শিল্পপতিরা সবাই তখনও কলকাতা ছেড়ে ব্রিটেনে ফিরে যায়নি। সাহেব মালিকরা বা তাদের অফিসাররা ইন্টারভিউতে কি কি প্রশ্ন করতে পারে তাই নিয়ে রীতিমতো চিন্তা হচ্ছিল রাজেনের। অবশ্য দেশি কয়েকটা কোম্পানিও তাকে ডেকেছে। বাংলা মাধ্যমে পড়াশুনো করলেও তখন স্কুলে কলেজে ইংরেজির উপর জোর দেওয়া হতো। ইংরেজিটা মোটামুটি ভালোই জানে রাজেন, গুছিয়ে লিখতেও পারে, কিন্তু বলার অভ্যেস নেই। কিন্তু ইন্টারভিউতে একটু হোঁচট না খেয়ে ঝরঝরে সাবলীল ইংরেজিতে জবাব দিতে হবে। দুশ্চিন্তাটা সেখানে। কিছু করার নেই, ইন্টারভিউ দিতেই হবে। সে কোথায় যাবে বাসে উঠে অবাঙালি কন্ডাক্টরকে জানিয়ে দিয়ে রাজেন বলেছিল তাকে যেন সেখানে নামিয়ে দেয়। কন্ডাক্টরটি তা মনে করে রেখেছিল। বিডন স্ট্রিট পেরোবার পর সে রাজেনের সিটের কাছে চলে এলো। বাবুজি। রাজেন অন্যমনস্ক ছিল। ডাকটা কানে যেতে একটু চমকে তাকালো। কন্ডাক্টর বাংলা হিন্দি মিশিয়ে বলল, আপনার স্টপ এসে গেছে, উত্তর যাইয়ে। সুটকেস আর ব্যাগ হাতে ঝুলিয়ে নেমে পড়ল রাজেন। অবিনাশ দত্ত চিঠিতে জানিয়ে দিয়েছিল বিডন স্ট্রিট পেরোবার পর বাঁদিকে 3টে লেন পেছনে ফেলে 4 নম্বর সরু রাস্তাটা হলো রাধানাথ মল্লিক লেন। সেখানেই তারা থাকে। বাড়ির নম্বর 13। সন্ধে নেমে গিয়েছিল। রাস্তায় রাস্তায় কর্পোরেশনের আলো জ্বলে উঠেছে। দুধারের বড় বড় বিল্ডিং আর ছোট বড় নানা ধরনের দোকান এবং শোরুমগুলোতেও অজস্র আলো। কলকাতার এই এলাকাটা রাজেনের পুরোপুরি অচেনা। চারপাশের বিশাল বিশাল বাড়িগুলোর চেহারা দেখে মনে হয় বহুকালের পুরনো। কি একটা বইতে সে পড়েছে এই অংশটাই আদি কলকাতা। অবশ্য সে শুনেছে নমিতা পিসিরা যেখানে থাকে সেই বেহালা শখের বাজারও প্রাচীন কলকাতা। শহরের পুরাতত্ত্ব নিয়ে মাথা ঘামানোর মতো সময় এটা নয়। 13 নম্বর রাধানাথ মল্লিক লেনটা তাকে খুঁজে বের করতে হবে। একটা ওষুধের দোকানে গিয়ে জিজ্ঞেস করতেই জানা গেল একটু এগিয়ে বাঁ ধারে যে গলিটা পাওয়া যাবে সেটাই রাধানাথ মল্লিক লেন। রাজেন পা চালিয়ে সেই গলিটায় ঢুকে পড়ল। সেন্ট্রাল অ্যাভিনিউয়ের গায়ে এরকম একটা গলি থাকতে পারে ভাবা যায় না। বড় রাস্তার বহুতল সব ইমারত আর আলোর ঝলকানি কিছুই এখানে নেই। রাধানাথ মল্লিক লেনটা যেন 56 পাকের গলি। কয়েক পা হাঁটলেই একটা করে বাঁক। প্রায় 3 বছর হলো ইংরেজ রাজত্বের অবসান হয়েছে, কিন্তু এই গলিতে অনেকটা দূরে দূরে লাগানো গ্যাসবাতিগুলো এখনো থেকে গেছে। সরু রাস্তাটার দুধারে নোনা ধরা গায়ে গায়ে ঠেকানো একতলা দোতলা তেতলা আদ্যিকালের সব বাড়ি। ফাঁকে ফাঁকে টালি বা টিনের চালের ছোট ছোট কয়েকটা বস্তি। এসবের মধ্যেই কালী মন্দির, শনি মন্দির, শিব মন্দির, কেরোসিনের ডিবে ঝুলিয়ে তেলে ভাজার দোকান, কবিরাজখানা, মুদিখানা, পান বিড়ির দোকান ইত্যাদি ইত্যাদি। এখানকার বাড়িগুলো থেকে অবশ্য ইলেকট্রিকের আলো বেরিয়ে এসেছে, কিন্তু সেগুলো খুবই ম্যাড়ম্যাড়ে। গ্যাসবাতি, কেরোসিনের ডিবে, ইলেকট্রিক আলো সবই আছে, কিন্তু চারপাশ কেমন যেন ঝাপসা ঝাপসা। রাস্তা দিয়ে লোকজন চলছে ঠিকই, কিন্তু সব ছায়া মূর্তি। যোগচার্ণক কি 300 বছর আগে এখানকার বাড়িগুলোর ভিত গেঁথেছিলেন? রাজেন চলেছে তো চলেইছে। এই গলিতে 13 নম্বর বাড়িটার কথা যাকেই জিজ্ঞেস করছে তারই এক জবাব, আরেকটু এগিয়ে যান। এগুতে এগুতে কোথায় গিয়ে পৌঁছবে সে? মাথায় গো চেপে গেল রাজেনের।
সেন্ট্রাল এভিনিউয়ের মুখ থেকে 20-25 মিনিট হাঁটছে সে। দেখা যাক আরো কতক্ষণ লাগে। 1 ঘন্টা 2 ঘন্টা যাই লাগুক, সে ছাড়ছে না। বাড়িটা খুঁজে তাকে বের করতেই হবে। কিন্তু না, আর বেশিক্ষণ তাকে হাঁটতে হলো না। বাঁদিকে একটা চিড়ে মুড়ি, চিড়ের মোয়া, খইয়ের মোয়া, বাদাম ভাজা, ছোলা ভাজা, বাতাসা, নকুলদানা ইত্যাদি নানা জিনিসের দোকানের সামনে এসে দাঁড়ালো রাজেন। 13 নম্বর বাড়ির কথা বলতেই দোকানদার চমকে উঠে অদ্ভুত চোখে তাকালো। তার চোখে মুখে শুধু চমকই নয়, ভয়ও যেন ফুটে উঠেছে। রাজেন অবাক। সে কিছু বলতে যাচ্ছিল, দোকানদার ঢোক গিলে বলল, বাবু, আপনি ঠিক 13 নম্বর বাড়িতেই যেতে চান? রাজেন হতভম্ব। বলে কি লোকটা? একটু সামনে নিয়ে বলল, তাই তো বললাম। এবার দোকানদারের গোলাকার মুখে খাবি খাওয়ার মতন ভঙ্গি ফুটে উঠেছে। তারই মধ্যে কিছুটা সামলে নিল সে। ও আচ্ছা, আমার দোকানের গা ঘেঁষে যে বাড়িটা, সেটাই 13 নম্বর। ঠিক আছে। কয়েক পা এগুতেই রাজেনের চোখে পড়ল আধা আধি খোলা সদর দরজার ডান পাশের পাল্লায় কালো ধ্যাবড়া হরফে লেখা 13। যাক, শেষমেশ পাওয়া গেল। দরজাটা পুরোপুরি খুলে ঢুকতে যাবে কি ভেবে চিড়ে মুড়ির দোকানের দিকে তাকালো রাজেন। দোকানদার কচ্ছপের মতো গলাটা অনেকখানি বাড়িয়ে তাকে লক্ষ্য করছে। চোখে সেই অদ্ভুত ভয় ভয় দৃষ্টি। চোখাচোখি হতেই গলাটা টেনে নিল। রাজেন ভেতরে ঢুকতে গিয়ে ঢুকলো না। দোকানদারের চোখে এত ভয়, এত চমক কেন? সে কি কিছু বলতে চায়? কি বলবে? কিছুই বোধগম্য হচ্ছে না। একটু দোনমনো করে ঢুকেই পড়ল সে। দরজা পেরোলেই দুধারে প্রায় 25-26 ফিট উঁচু, প্রায় 30 ইঞ্চি পুরু আদ্যিকালের নোনা ধরা দেয়াল। মাঝখান দিয়ে 5-6 ফিট চওড়া রাস্তা, অনেকটা সুড়ঙ্গের মতো। কারোকে দেখা যাচ্ছে না। হঠাৎ রাজেনের মনে হলো, অবিনাশ কাকা কি আসল ঠিকানাটা লিখতে গিয়ে ভুল করে ফেলেছে? বাড়ির নম্বর হয়তো 15, 20, 22, 24 বা অন্য কিছুও হতে পারে। কিন্তু তাই বা কি করে হয়? অবিনাশ কাকা ভুল ঠিকানা দিয়ে তাকে নাজেহাল করবে কেন? না, আর একটু এগিয়ে দেখা যাক। সামনের দিকে 15-20 ফিট যেতেই চোখে পড়ল সুড়ঙ্গের মতো প্যাসেজটা ডান দিকে সামান্য বাঁক নিয়ে সোজা চলে গেছে। বাঁকের মুখে আসতেই চোখে পড়ল খানিকটা দূরে শান বাঁধানো চাতালের ওধারে একটা মস্ত সেকেলে 3 তলা বাড়ি। রাজেন যেখানে এসে দাঁড়িয়েছে সেখান থেকে সোজাসুজি 1 তলার 2টো ঘরে কম পাওয়ারের বাল্ব জ্বলছে। চাতালের ডান পাশেও 2-3টে ঘরে ম্যাড় ম্যাড়ে আলো। চাতালের দুপাশ থেকেই মানুষের গলা শোনা যাচ্ছে। না, এটা জনশূন্য ভুতুড়ে বাড়ি নয়। এখন মনে হচ্ছে অবিনাশ কাকা সঠিক ঠিকানাই দিয়েছে। চিঠিতে জানিয়েছিল তারা 13 নম্বরের 2 তলায় থাকে। মুখ তুলে ওপরের দিকে তাকালো রাজেন। 2 তলাতেও আলো জ্বলছে। সে পা বাড়াতে যাবে, হঠাৎ আরো উঁচু থেকে খসখস আওয়াজের মতো কিছু কানে এলো। রাজেনের চোখ তেতলার দিকে চলে গেল। তেতলাটা অন্ধকার, কেউ থাকে বলে মনে হয় না। তারও উপরে ছাদের রেলিংয়ের ওপর দিয়ে অনেকটা ঝুঁকে কেউ দাঁড়িয়ে আছে। আবছা আবছা অন্ধকারেও মনে হলো কোনো মহিলা। বয়স বেশি হবে না, 30-এর নিচেই। পরনে শাড়ি, কপাল অবধি ঘোমটা টানা। সে রাজেনের দিকে তাকিয়ে আছে। প্রায় 40 ফিট নিচে থেকেও বোঝা যাচ্ছে তার চোখ দুটো যেন জ্বলছে। মুখে অদ্ভুত মিষ্টি কিন্তু হিংস্র হাসি। তেতলায় মনে হচ্ছে কেউ থাকে না। তাহলে প্রাচীন দুর্গের মতো এই বাড়ির ছাদ থেকে শরীরটাকে রেলিংয়ের উপর দিয়ে অর্ধেকটা ঝুঁকিয়ে কে মেয়েটা? আর তাকে এভাবে দেখছেই বা কেন? তার হাসিটা কি মারাত্মক।
রাজেন ভীতু নয়, কিন্তু এই মুহূর্তে তার সারা শরীর ভয়হীন হয়ে গেল। হৃৎপিণ্ডটা এত জোরে জোরে লাফাচ্ছে যে তার শব্দ শুনতে পাচ্ছে রাজেন। সে আর তাকিয়ে থাকতে পারছে না, মাথা নামিয়ে নিল। এত ভয় জীবনে কখনো পায়নি। সামলে নিতে অনেকটা সময় লাগলো। তারপর বাঁধানো চাতালটায় চলে এলো। সেখানে দাঁড়িয়ে ডাকতে লাগলো, অবিনাশ কাকা, বন্দনা কাকিমা। দোতলার বারান্দার রেলিংয়ের কাছে এসে অবিনাশ দত্ত বলল, তুই এসে গেছিস, আয় আয়। আর একটু এগুলোই বাঁ পাশে সিঁড়ি। চাতাল পেরুতে পেরুতে নিজের অজান্তেই যেন দাঁড়িয়ে পড়ে ছাদের দিকে তাকালো রাজেন। আশ্চর্য, সেই তরুণী বউটি নেই। কয়েক সেকেন্ডের মধ্যে উধাও হয়ে গেছে। বেশ ধন্দে পড়ে গেল সে। সত্যি কি বউটি ছিল, নাকি তার চোখের ভ্রম? কিন্তু বউটাকে স্পষ্ট দেখেছে রাজেন। জ্বলন্ত দৃষ্টিতে তার তাকানো, মধুর এবং হিংস্র হাসি তার শরীরে হিমের স্রোত বইয়ে দিয়েছিল। সেটা ভ্রম হয় কি করে? এখনো তো বুকের ভেতরটা লাফিয়ে চলেছে। এই আছে এই নেই। কে সেই বউটা? অবিনাশ দত্ত বলল, কি হলো, দাঁড়িয়ে পড়লি যে? ধন্দটা এখনো কাটেনি রাজেনের। থেমে থেমে বলল, না না, থামবো কেন, যাব যাব। ছেলেটাকে একটু যেন অস্বাভাবিক দেখাচ্ছে। দু এক লহমা তীক্ষ্ণ দৃষ্টিতে রাজেনের পা থেকে মাথা অবধি লক্ষ্য করে অবিনাশ দত্ত বলল, তুই ওখানেই থাক, আমি আসছি। একটু পরেই সে নেমে এলো। চল, তোর সুটকেসটা আমাকে দে, অনেকক্ষণ বয়ে বেরিয়েছিস, নিশ্চয়ই খুব কষ্ট হচ্ছে। না না, ওটা এমন কিছু ভারী নয়। অবিনাশ দত্ত কোনো কথা শুনল না। সুটকেসটা একরকম জোর করেই টেনে নিল। সিঁড়িতে আলো জ্বলছিল। দুজনে ওপরে উঠে এলো। দোতলায় আসতেই চোখে পড়ল সিঁড়ির বাইরে খানিকটা বাঁধানো চাতাল মতো জায়গা। সেটার বাঁ দিকের শেষ মাথা দিয়ে তেতলায় ওঠার সিঁড়ি। সিঁড়ির মুখে দরজা, সেটা তালা বন্ধ। আর একতলা থেকে দোতলায় উঠলেই চাতালের ডান পাশে একটা ঘর। ওটা কিসের ঘর বোঝা যাচ্ছে না। তেতলায় ওঠার সিঁড়ির মুখে যেমন দরজা আছে, একতলা থেকে দোতলায় ওঠার সিঁড়ির মুখেও তেমনি একটা দরজা। অবিনাশ দত্ত ডাকলেন, বন্দনা, তাড়াতাড়ি এসো, রাজেন এসে গেছে। দোতলার ছোট চাতালটার সামনের দিকে 2-2.5 ফিট উঁচু বেশ বড় একটা বারান্দা। সেখানে জোরালো আলো জ্বলছিল। বারান্দার 3 দিক ঘিরে কয়েকটা ঘর। একটা ঘর থেকে বন্দনা বেরিয়ে এলো। রাজেনের দিকে তাকিয়ে হাসি মুখে বলল, এসো বাবা, এসো। অবিনাশ দত্ত বলল, তুমি ওকে বসার ঘরে নিয়ে যাও। রাজেন, তোর সুটকেসটা আমার কাছে থাক, সিঁড়ির দরজায় তালা দিয়ে আসছি। এর মধ্যেই রাজেন বুঝে গেছে হাজার বললেও অবিনাশ কাকা সুটকেসটা ছাড়বে না। সেটা না হয় ঠিক আছে, কিন্তু রাজেনের মনে একটা খটকা বা প্রশ্ন দেখা দিল। এখনো তেমন রাত হয়নি, খুব বেশি হলে 7টা কি 7:15। তেতলার সিঁড়ির দরজায় আগেই তালা লাগানো আছে। দোতলার সিঁড়ির দরজাতেও সন্ধেবেলায় কেন তালা ঝোলানো হচ্ছে ঠিক বোঝা যাচ্ছে না। বন্দনা কাকিমা বলল, এসো এসো। চাতাল থেকে বারান্দায় উঠে এলো তারা। বারান্দার সোজাসুজি পরপর 3টে ঘর। বন্দনা কাকিমা রাজেনকে মাঝখানের মাঝারি মাপের ঘরে নিয়ে এলো। গোটা 3 সোফা, 4-5টা গদি আঁটা বেতের চেয়ার, একটা সেন্টার টেবিল, আর একদিকের দেয়াল ঘেঁষা একটা কাঠের আলমারিতে কিছু বই। এই বসার ঘরের আসবাবগুলোর কোনোটাই দামি নয়, সস্তার জিনিস। বন্দনা কাকিমা বলল, বসো বাবা, বসো। হাতের ব্যাগটা সেন্টার টেবিলের উপর রেখে একটা সোফায় বসে পড়ল রাজেন। অবিনাশ কাকা সিঁড়ির দরজায় তালা লাগিয়ে এসে রাজেনের মুখোমুখি একটা চেয়ারে বসলো। রাজেনের মনে পড়ে গেল দোতলায় উঠে আসার পর প্রথম জরুরি কাজটাই করা হয়নি। বন্দনা কাকিমা একধারে দাঁড়িয়েছিল, ব্যস্তভাবে উঠে গিয়ে তাকে প্রণাম করলো। তারপর অবিনাশ কাকাকে। দুজনেই তার মাথায় হাত দিয়ে বলল, থাক থাক। প্রণাম পর্ব সারা হলে ফিরে এসে সোফায় বসেই ক্ষিপ্র হাতে ব্যাগটা খুলে বড় একটা প্যাকেট বের করে বন্দনাকে দিতে দিতে বলল, এটা নিন কাকিমা। বন্দনা জিজ্ঞেস করলো, কি আছে এতে? বাবা একটু মিষ্টি পাঠিয়েছে,
কাকা তো কাটো আর ক্ষীরের পান্তুয়া খুব ভালোবাসে। অবিনাশ দত্ত প্রায় লাফিয়ে উঠল। কাটো আর ক্ষীরের পান্তুয়া একেবারে স্বর্গীয় ব্যাপার। 9 বছর আগে তোদের বাড়িতে যখন লাস্ট গেছি খেয়েছিলাম, এখনো জিভে লেগে আছে। বন্দনা ধমক দিল, থামো তো, মিষ্টির নাম শুনলে জিভ লক লক করে। রাজু সেই কখন বাড়ি থেকে বেরিয়েছে, ট্রেনে বাসে অনেক ধকল গেছে। এখন একটু জিরিয়ে নাও, তারপর হাত মুখ ধুয়ে জামা কাপড় ছাড়ো বলে কিছু খেয়াল হতে অবিনাশের দিকে তাকালো। তুমি রাজুকে ওর বেডরুমে আর আমাদের বাথরুমটা দেখিয়ে দিও। আমি এখন যাই। যাবে মানে? ছেলেটা এলো, ওর জন্য জল খাবার টাবার। আমার কি সে হুঁশটা নেই? রাজু কখন এসে পৌঁছবে তা তো বুঝতে পারছিলাম না। আগে থেকে লুচি ভেজে রাখলে চামড়া হয়ে যেত। তাই তো। বন্দনা কাকিমা চলে গেল। অবিনাশ দত্ত রাজেনের দিকে তাকালো। হ্যাঁ রে রাজু, বাড়ি চিনে এখানে আসতে অসুবিধে হয়নি তো? রাজেন বলল, না না, কিভাবে আসতে হবে চিঠিতে সব জানিয়ে দিয়েছিলেন। শুধু শুধু কি? রাধানাথ মল্লিক লেনে ঢোকার পর মানে গলিটা সাপের মতো এঁকে বেঁকে। রাজেনকে থামিয়ে দিয়ে অবিনাশ দত্ত বলল, পুরনো পাড়া তো, একে মোড়ের পর মোড়, তার উপর গ্যাস বাতি, ম্যাড়ম্যাড়ে ইলেকট্রিকের আলো, হ্যারিকেন, তাই একটু ভুতুড়ে ভুতুড়ে লাগে। যুদ্ধের আমল থেকে 14.5 টাকা ভাড়ায় পুরো দোতলাটা নিয়ে আছি। সন্ধ্যের পর একটু ভুতুড়ে ভুতুড়ে লাগে। এত কম টাকায় এতগুলো ঘরওয়ালা বাড়ি কলকাতায় এখন আর কোথাও পাওয়া যায় নাকি? 2 বার ভুতুড়ে শব্দটা কানে ঢুকতে হঠাৎ অন্যমনস্ক হয়ে পড়ল রাজেন। অদ্ভুত চোখে তাকিয়ে থাকা মুড়ি মুড়কি দোকানের সেই লোকটা আর তেতলার ছাদ থেকে ঝুঁকে পড়া বউটির চকিতের জন্য দেখা দিয়েই মিলিয়ে যাওয়ার দৃশ্যটা পাশাপাশি মনে পড়ে গেল। অবিনাশ দত্ত লক্ষ্য করছিল। জিজ্ঞেস করলো, কিরে, কি ভাবছিস? না কিছু না। একটু চমকে উঠে হাসলো রাজেন। আচ্ছা অবিনাশ কাকা, বল। এই বাড়িতে ঢোকার সময় তেতলাটা অন্ধকার মনে হলো, ওখানে কেউ থাকে না? না তো, ওটা বাড়িওয়ালার অংশ। বর্ধমানে তার তেল কল, চাল কল এসব আছে। 4-5 মাস পর পর একবার এসে কয়েকদিন থেকে চলে যায়, বাকি সময়টা তালা দেওয়া থাকে। ওই জন্যই বুঝি তেতলার সিঁড়ির মুখে তালা। হ্যাঁ, তেতলার ছাদে কেউ থাকে না? অবিনাশ দত্ত হকচকিয়ে গেল। পর মুহূর্তেই তার চোখের তারা দুটো একেবারে স্থির। স্বাভাবিক হতে খানিকটা সময় লাগলো তার। হেসে হেসে বলল, তুই তো একটা অদ্ভুত ছেলে। তেতলার সিঁড়ির মুখে তালা, ছাদের মুখে তালা, ন্যাড়া ছাদে কেউ থাকতে পারে? একতলার চাতাল থেকে পলকের জন্য দেখার পরও মনে হয়েছিল চোখের ভ্রম। অবিনাশ কাকা কেউ থাকে না বলার পর এখন তা অবিশ্বাস করার মতো কারণ থাকতে পারে না, কিন্তু কেমন যেন একটা খিঁচ থেকে যাচ্ছে। অবিনাশ তাড়া দিল, তোর কাকিমার লুচি ভাজা বোধহয় শেষ হয়ে এলো। এখানে এসে আমাদের বসে থাকতে দেখলে বকুনি লাগাবে। ওঠ ওঠ, আগে তোকে তোর ঘরে নিয়ে যাই। রাজেনের সুটকেসটা তুলে নিয়ে বসার ঘর থেকে বেরিয়ে পড়ল সে। রাজেন তার ব্যাগটা হাতে ঝুলিয়ে অবিনাশ কাকার পিছু পিছু চলেছে। তার মনে হলো ছাদের ব্যাপারটা এড়ানোর জন্যে অবিনাশ কাকা বড় বেশি তাড়াহুড়ো করে তাকে টেনে নিয়ে যাচ্ছে। ভুলও হতে পারে। বাইরে থেকে বারান্দায় উঠলে সোজাসুজি 3টে ঘর। বারান্দার ডান পাশে এবং বাঁ পাশে আরও 2টো ঘর রয়েছে। রাজেনের চোখে পড়ল ডান পাশের ঘরটায় আলো জ্বলছে, সেখান থেকে ছ্যাঁক ছোঁক আওয়াজ আসছে। ওখানে পেছন ফিরে কোনাকুনি বসে কিছু করছে বন্দনা কাকিমা। নিশ্চয়ই ওটা রান্নাঘর। অবিনাশ দত্ত রাজেনকে নিয়ে বারান্দার বাঁ পাশের ঘরটার সামনে চলে এলো। দরজার পাল্লা দুটো ভেজানো। একটু দাঁড়া। দরজা ঠেলে ভেতরে ঢুকে আলো জেলে অবিনাশ কাকা ডাকলো, এবার আয়। ঘরটা আলোয় ভরে গেছে। ভেতরে যেতেই চোখে পড়ল একধারে সিঙ্গল বেড খাটে পরিপাটি করে বিছানা পাতা। তাছাড়া একটা আলমারি, লেখার জন্য চেয়ার টেবিল ছাড়াও একটু নিচু ছোট টেবিলে জলের বড় জগ, কাঁচের গ্লাস, সাবান, টুথব্রাশ, টুথপেস্ট, এমনকি টুকিটাকি আরও কিছু জিনিস। অবিনাশ দত্ত বলল, এটা তোর ঘর, আলমারিতে সব জিনিসপত্র রাখবি, ওই হলো পড়ার টেবিল। এখন আর বসতে হবে না। তা হ্যাঁ রে,
ঘরে পরার মতো জামা কাপড় তোয়ালে এনেছিস নাকি? ব্যস্তভাবে রাজেন বলল, সব এনেছি। হাতের ব্যাগটা খুলে পাজামা, হাফ শার্ট আর নতুন গামছা বের করলো রাজেন। গুড, ওগুলো তো নিবি। ও হ্যাঁ, সাবানটাও নেই। অবিনাশ দত্তর কথা মতো পাজামা, গামছা টামছা গুছিয়ে নিয়ে তার সঙ্গে চানঘরের কাছে চলে এলো রাজেন। একতলা থেকে দোতলায় উঠে এলে সিঁড়ির মুখে দরজাটার পাশের ঘরটাই হলো চানঘর বা বাথরুম। সেটার দরজার মাথায় শেকল তোলা। সেটা নামিয়ে দরজা খুলে দিল অবিনাশ কাকা। বলল, ভেতরে যা, ডান দিকের দেওয়ালে সুইচ আছে, টিপলেই আলো। যা যা। ঢুকে পড়ল রাজেন। আলো জ্বালতেই দেখা গেল জলে ভর্তি বিরাট চৌবাচ্চা, পায়খানা, বালতি, মগ সব মজুদ। একধারে একটা লম্বা দড়ি টাঙানো, সেটার উপর পাজামা টাজামা ঝুলিয়ে দিল। গায়ে সারাদিনের ধুলো ধোঁয়া লাগানো চটকানো মটকানো ধুতি শার্ট রয়েছে। সে ঠিক করে ফেললো এগুলো নিজেই কেচে ফেলবে। দরজা খোলা রয়েছে, বাইরে থেকে লক্ষ্য রাখছিল অবিনাশ দত্ত। বলল, গায়ের কাপড় টাপড় একধারে রেখে দে, কাল কাজের মেয়ে এসে কেচে দেবে। দরজা বন্ধ করে হাত পা মুখ টুক ধুয়ে নে। বেরোবার সময় আলো নিভিয়ে দিবি, আমি বারান্দায় বসে থাকবো। বারান্দায় কেন বসে থাকবে অবিনাশ কাকা? একটু খটকা লাগলো রাজেনের, কিন্তু না, সারাদিনের প্রচণ্ড ধকলের পর সমস্ত শরীর এলিয়ে আসছে। এখন এ নিয়ে ভাবার মতো এনার্জি তার আর নেই। চটপট হাত মুখ ধুয়ে পোশাক পাল্টে আলো নিভিয়ে বাইরে বেরিয়ে এলো সে। চানঘরের দরজায় শেকল লাগাতে লাগাতে আচমকা খসখসে আওয়াজ কানে এলো। চমকে উঠল রাজেন। এ বাড়িতে ঢোকার পর ছাদের দিক থেকে অবিকল এই রকম শব্দ তার কানে এসেছিল। ওপর দিকে মুখ তুলতে সেই বউটিকে দেখতে পেয়েছিল সে। আওয়াজটা থামছে না। দিশেহারার মতো এধারে ওধারে তাকাতে তাকাতে চোখ দুটো দোতলার সিঁড়ির মুখের দরজার দিকে চলে গেল। একটু আগেই অবিনাশ কাকা ওটার কড়ায় তালা লাগিয়ে দিয়েছিল। আওয়াজটা একটু স্পষ্ট হলো। ভয় পাচ্ছ? তারপরে ঋণ ঋণে হাসি। গায়ের লোমগুলো মুহূর্তে খাড়া হয়ে গেল রাজেনের। শিরদাঁড়ার ভেতর দিয়ে কনকনে বরফের স্রোত যেন বইতে লাগলো। আশেপাশে কেউ নেই। সে বুঝতে পারছে তালাবন্ধ সিঁড়ির দরজাটার ওধার থেকেই হাসি টাসির আওয়াজ আসছে। কে কে হতে পারে? অবিনাশ কাকা বলল, কি রে, দাঁড়িয়ে পড়লি যে, চলে আয়। সারা শরীর ভারী হয়ে গেছে রাজেনের। সে যে বারান্দার দিকে পা ফেলবে সেই শক্তিটুকুও যেন আর নেই। প্রচণ্ড ভয় সে সিটিয়ে গেছে। অবিনাশের দৃষ্টিটা তীক্ষ্ণ হয়ে উঠল। কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে কি ভেবে উঠে পড়ল সে। দু চার পা এগিয়ে এসে জিজ্ঞেস করলো, শরীর খারাপ লাগছে? অবিনাশ কাকা কাছাকাছি চলে আসায় ভয়টা অল্প হলেও কেটে গেল। কিছুটা সাহসও ফিরে এসেছে। রাজেন বলল, হ্যাঁ মানে, হাসি টাসির কথাটা জানালো না। সারাদিন অনেক ছুটোছুটি গেছে, শরীর তো ছেড়ে দেবেই, আয়। বারান্দার দিকে পা বাড়াতে গিয়ে মাথা কাত করে সেই দরজাটার দিকে তাকালো রাজেন। অবিনাশ জিজ্ঞেস করলো, কি দেখছিস রে? কেউ কি ওখানে আছে? না না, কেউ না। এ বাড়িতে ঢোকার পর নিচের চাতাল থেকে চকিতের জন্য ছাদে যাকে দেখেছিল, পরে মনে হয়েছে সেটা তার চোখের ভ্রম হতে পারে। এখনো এই হাসি, কথা বলা ভ্রমই হবে হয়তো। আজ সব কি হচ্ছে তার? সে অসীম সাহসী নয় ঠিকই, ভীরুও তো নয়। তাকে সাতটা অফিসে বিরাট বিরাট কোম্পানির বাঘা বাঘা সব অফিসারদের সামনে গিয়ে ইন্টারভিউ দিতে হবে। এর ওপরেই তাদের পরিবারের ভবিষ্যৎ নির্ভর করছে। একটা চাকরি তার চাই চাই। কে হাসলো, কে ফিসফিস করে কথা বলল, এসব আজে বাজে উটকো ব্যাপার মাথা থেকে বের করে দেওয়া দরকার। এখন যা ভাবাভাবি সব ইন্টারভিউ নিয়ে। অবিনাশ কাকা বলল, চল তোর ঘরে আগে যাওয়া যাক, চুল টুল আঁচড়ে তুই আমার সঙ্গে বসার ঘরে যাবি। খুব অবাকই হলো রাজেন। যতক্ষণ সে চান ঘরে ছিল অবিনাশ কাকা বারান্দায় বসে কি তাকে পাহারা দিয়েছে, এখন আবার সঙ্গে যেতে চাইছে। কিছুই ঠিক বোঝা যাচ্ছে না। রাজেন আপত্তি করল না। চুল টুল আঁচড়ানো হলে অবিনাশ কাকা তাকে সঙ্গে করে বসার ঘরে ফিরে এলো।
রান্নাঘর থেকে বন্দনা কাকিমা তাদের দেখতে পেয়েছিল। বলল, লুচি ভাজা হয়ে গেছে, আমি আসছি। দুটো বড় প্লেট বোঝাই করে লুচি, বেগুন ভাজা, আলু ভাজা আর মিষ্টি নিয়ে এসে টেবিলে রেখে 2 গ্লাস জল আর নিজের জন্য ছোট একটা প্লেটে 2খানা লুচি আর কয়েক টুকরো আলু ভাজা নিয়ে ফিরে এলো। একটা সোফায় বসতে বসতে বলল, নাও শুরু করো। রাজেন বলল, আমি এত খেতে পারি না। এত আবার কোথায়, 8টাও বাজেনি। রাতের খাওয়া খেতে খেতে 11টা, 11:30। খাও খাও। এখন খেলে আবার রাত্রিরে কাকা কাকিমার কাছে এসেছো, লজ্জা কিসের? এই বয়সের ছেলে এখনই তো খাবে, প্লেটে হাত দাও। হেসে হেসে হালকা ধমকের সুরে বন্দনা বলল। রাজেনও একটু হেসে লুচি ছিঁড়ে মুখে পুরল। খেতে খেতে গল্পও হচ্ছে, সেই সঙ্গে কাজের কথাও। বিশেষ করে যে কারণে রাজেনের কলকাতায় আসা, সেই ইন্টারভিউ নিয়ে জানতে চাইছে অবিনাশ কাকারা। কবে, কোন অফিসে, কটার সময় ইন্টারভিউ, সব জানতে চাইল তারা। সব শুনে অবিনাশ কাকা জিজ্ঞেস করলো, ব্যাংক, রেল আর অন্য সব কোম্পানিতে ইন্টারভিউ দিতে গেলে কী ধরনের প্রশ্ন করতে পারে, সেগুলোর কি উত্তর হয়। সেই সব প্রশ্নোত্তর সাজিয়ে অনেক বই বাজারে বেরিয়েছে, সেসব দেখেছিস? হ্যাঁ কাকা, ওই রকম 4টে বই কিনে 2 মাস ধরে পড়ছি, সঙ্গে করে নিয়েও এসেছি। গুড, আজ থাক, কাল থেকে ফের বারবার পড়ে ঝালিয়ে নিস। কথায় কথায় রাত বাড়তে থাকে। হঠাৎ রন্টুর কথা মনে পড়ল রাজেনের। অবিনাশ কাকার ছেলে রন্টু, যার অন্য একটা নামও আছে, দীপক। বেশ কয়েকবার সে অবিনাশ কাকার সঙ্গে কাটোয়ায় তাদের বাড়িতে গেছে। বলল, রন্টুকে তো দেখছি না। ও, তোকে বলতে ভুলে গেছি, 3 মাস হলো আসানসোলে চাকরি পেয়েছে রন্টু। ও সেখানেই থাকে। সপ্তাহে শনি রবি 2 দিন ছুটি। শুক্রবার অফিসের ডিউটি শেষ হলে সন্ধ্যের ট্রেনে কলকাতায় আসে। আমাদের কাছে 2 দিন কাটিয়ে সোমবার ভোরের ট্রেনে ফিরে যায়। তবে এই দিকে আসবে না, অফিসে কি একটা জরুরি কাজে ওকে আসানসোলে থেকে যেতে হবে। রাত 11টা বাজলে রাতের খাওয়া শেষ হলে অবিনাশ দত্ত রাজেনকে নিয়ে তার ঘরে এলো। বলল, জলটল সব আছে, যদি কল ঘরে যেতে হয় আমাদের ডাকবি, হুট করে একা একা চলে যাস না, মনে থাকবে? থাকবে। রাজেন ঘাড় কাত করল। এবার আমি যাব, তুই ভেতর থেকে ভালো করে দরজায় হুড়কো লাগিয়ে লাইট নিভিয়ে শুয়ে পড়। ও হ্যাঁ, আরেকটা কথা, এই ঘরের ডান দিকের দেওয়ালে একটা জানলা আছে, আমি সেটা আগেই বন্ধ করে রেখেছি। জানলার বাইরে একটা সরু গলি। রাত্রিরে যদি ওদিক থেকে কারো গলার আওয়াজ বা হাসির শব্দ শুনতে পাস, কান দিবি না। বুকের ভেতরটা ধক করে উঠল রাজেনের। এই তো সন্ধেবেলা সে যখন কলঘর থেকে বেরিয়ে আসছে, দোতলার সিঁড়ির মুখের বন্ধ দরজাটার ওধার থেকে গলার স্বর আর রিনরিনে হাসির আওয়াজ কানে এসেছিল। অবিনাশ কাকা কি এই কথাই বলছে? উৎকণ্ঠায় তার গলা শুকিয়ে গেছে। ভয় ভয় জিজ্ঞেস করলো, কার গলার স্বর? কে হাসবে? কত রকম পাজি লোক আছে, রাত বাড়লে হইচই করতে করতে তারা ওই গলিটা দিয়ে যায়। যত সব বজ্জাতের ধাড়ি। রাত্রিরে ওই জানলাটা কিছুতেই খুলবি না, আর দাঁড়িয়ে থাকিস না, শুতে যা। অবিনাশ কাকা চলে গেছে। আলো নিভিয়ে দরজায় হুড়কো লাগিয়ে শুয়ে পড়েছে রাজেন। ঘরের ভেতরটা গাঢ় অন্ধকারে ডুবে গেছে। আশেপাশের কোনো বাড়ি থেকে 12 বার ঘন্টা পেটানোর মতো জোরালো আওয়াজ করে একটা ঘড়ি জানিয়ে দিল এখন রাত 12টা। রাধানাথ মল্লিক লেন নিঝুম হয়ে গেছে, কোথাও এতটুকু শব্দ নেই। কিন্তু ঘুম আসছে না রাজেনের। আজ সন্ধ্যের মুখে আদ্যিকালের কলকাতার এই এলাকায় পা ফেলার সঙ্গে সঙ্গে যা ঘটেছে বারবার চোখের সামনে তা ফুটে উঠছে। মুড়ি মুড়কির দোকানের সেই লোকটা, ছাদের রেলিংয়ের উপর দিয়ে ঝুঁকে দাঁড়িয়ে থাকা সেই বউটা, যার মুখে মধুর কিন্তু হিংস্র হাসি, কলঘরের পাশে দোতলার সিঁড়ির মুখের বন্ধ দরজার ওধার থেকে কোনো তরুণীর ডাক, রিনরিনে হাসি, সব কেমন যেন অস্বাভাবিক, অদ্ভুত ভয়ঙ্কর এক রহস্যে ঘেরা। তাছাড়া অবিনাশ কাকার ব্যাপার স্যাপার কি আদৌ স্বাভাবিক? সারাক্ষণ সে যেন তাকে পাহারা দিয়ে চলেছে,
চান ঘরে যখন রাজেন ঢুকলো, সে বারান্দায় বসে বসে নজর রাখছিল। রাত্রিরে খাওয়া দাওয়ার পর এই ঘরে এসে নানাভাবে সাবধান করে গেছে। রাত্রিরে ডান দিকের জানলা খোলা যাবে না, হুট করে একা কল ঘরে যাওয়া যাবে না, যাওয়ার আগে অবিনাশ কাকাদের ডেকে তুলতে হবে। খুব সম্ভব সে যতক্ষণ কল ঘরে থাকবে অবিনাশ কাকারা বাইরে দাঁড়িয়ে পাহারা দেবে। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার, এ ঘরের বন্ধ জানলার বাইরের গলিটা থেকে রাত্রিরে কেউ কথা টথা বললে বা হেসে উঠলে সেসবে কান দিতে বারণ করা হয়েছে। তখন খেয়াল হয়নি, আচমকা এখন মনে হলো কলঘরের পাশের বন্ধ দরজার ওধার থেকে যে রিনরিনে গলায় হেসেছিল, তার সঙ্গে কথা বলতে চেয়েছিল, সেই কি বন্ধ জানলার ওপাশ থেকে তাকে ডাকাডাকি করবে, তেমনি রিনরিন করে হেসে উঠবে? না না, এসব ভাবনাকে আশকারা দেবে না রাজেন, দেবে না বললেই হলো। টের পাওয়া যাচ্ছে বুকের ভেতর হৃৎপিণ্ডটা সমানে লাফাচ্ছে, সারা গায়ে বিনবিন করে ঘাম বেরুচ্ছে। রাজেন এরই মধ্যে জোর করে চোখ বুজে ঘুমোবার চেষ্টা করলো, কিন্তু ঘুমোবো বললেই ঘুমোনো যায়? কাছাকাছি সেই বাড়ির ঘড়িটা তীব্র আওয়াজ করে কিছুক্ষণ পর পর জানিয়ে দিল এই 1টা বাজলো, এই 2টো বাজলো, কিন্তু না, জানলার বাইরে থেকে কারো গলার স্বর বা হাসির শব্দ শোনা গেল না। যে ভয়টা বুকের ওপর চেপে বসেছিল ধীরে ধীরে সরে যাচ্ছে। সহজভাবে সে এবার শ্বাস টানতে পারল। 2 চোখ আস্তে আস্তে জুড়ে এলো তার। পরদিন কাদের ডাকাডাকিতে ঘুম ভাঙল রাজেনের। ধড়মড় করে উঠে পড়ল সে। প্রথমটা বুঝতে পারল না সে কোথায় আছে, তারপর ধীরে ধীরে সব মনে পড়ে গেল। সঙ্গে সঙ্গে চোখ রগড়াতে রগড়াতে বিছানা থেকে নেমে গিয়ে দরজা খুলল। বারান্দায় অবিনাশ কাকা আর বন্দনা কাকিমা, দুজনের চোখে মুখে উদ্বেগের ছাপ। অবিনাশ কাকা বলল, কত বেলা হয়েছে জানিস? 9:30। তোর কাকিমার আর আমার ভীষণ চিন্তা হচ্ছিল, ভাবছিলাম কি হলো ছেলেটার, এত বেলা অবধি ঘুমোবার তো কথা নয়। যাক, এখন নিশ্চিন্ত, চট করে মুখ টুক ধুয়ে নে, কলঘরটা তো চিনিস, তোর কাকিমা জলখাবার তৈরি করে রেখেছে, যা যা। অবিনাশ কাকাটা চলে গেল। বাসি পোশাক ছাড়তে হবে। ঘরে পরার মতো সাদা পাজামা, হাফ শার্ট, গামছা, ব্রাশ আর টুথপেস্ট নিয়ে কলঘরে চলে এলো রাজেন। ছাদের দিক থেকে কোনাকুনি ঝলমলে রোদ এসে পড়েছে। এখন তো রাত নয়, তাই বোধ হয় অবিনাশ কাকাকে বারান্দায় বসে থাকতে দেখা গেল না। বারান্দা থেকে নেমে কলঘরের দিকে যেতে চোখে পড়ল দোতলার সিঁড়ির দরজাটা হাট করে খোলা। মুখ টুক ধুয়ে পোশাক বদলে বাসি কাপড় চোপড় কলঘরে রেখে বেরিয়ে এলো সে। বসার ঘর থেকে অবিনাশ কাকা তাকে দেখতে পেয়ে বলল, গামছা টামছা রেখে এখানে আয়, দেরি করবি না। আচ্ছা। একটু পরেই চলে এলো রাজেন। অবিনাশ কাকা গলার স্বর উঁচুতে তুলে বলল, বন্দনা, রাজু এসে গেছে। রান্নাঘর থেকে বন্দনা কাকিমার গলা ভেসে এলো, দেখেছি, 2 মিনিট। 2 মিনিটও লাগলো না, প্লেটে প্লেটে খাবার দাবার সাজিয়ে বন্দনা কাকিমা চলে এলো। কাল জলখাবারে ছিল লুচি, আজ পরোটা, আলুর দম, মিষ্টি। কালই রাজেন বুঝতে পেরেছে অবিনাশ কাকাদের বসার ঘরটা খাওয়ার ঘরও। খেতে খেতে কথাও হচ্ছে। অবিনাশ কাকা জিজ্ঞেস করলো, তোর ফার্স্ট ইন্টারভিউটা কবে? পরশু। ব্যাংকে না রেলে? একটা ওষুধ কোম্পানির হেড অফিসে। সেটা কোথায়? ডালহাউসের ক্লাইভ স্ট্রিটে, রাইটার্স বিল্ডিংয়ের কাছে। আমি তোকে সঙ্গে করে নিয়ে যাব। না না, আমি একাই যেতে পারবো। গেল বছর ক্লাইভ স্ট্রিটেরই অন্য একটা অফিসে ইন্টারভিউ দিতে গিয়েছিলাম, জায়গাটা চিনি। ঠিক আছে, এখন জলখাবার খেয়ে ইন্টারভিউয়ের জন্য যে নোট বইগুলো এনেছিস ভালো করে দেখে নিবি। হ্যাঁ। আস্তে মাথা নাড়ল রাজেন, একটু চুপচাপ। তারপর অবিনাশ দত্ত দোনমনো করে বলল, হ্যাঁ রে রাজু, কাল রাত্রিরে ভয় টয় পাসনি তো? ভয় পাবো কেন? না মানে, নতুন জায়গায় একা একা শুয়েছিস, পাশের গলির দিক থেকে কোনো গোলমাল টোলমাল, হাসি টাসি। কাল সন্ধেবেলায় কলঘরের পাশে দোতলার সিঁড়ির দরজার ওধার থেকে খসখসে গলার স্বর আর রিনরিনে হাসির আওয়াজ কানে এসেছিল রাজেনের।
কিন্তু একবারই। অবিনাশ কাকা বেশ কয়েকবার ওই হাসি টাসির কথা কাল বলেছে, আজও আবার বলল। রাজেন জিজ্ঞেস করলো, এরকম কেউ একজন হাসে কথা বলে, আপনি তাকে জানেন নাকি? থতমত খেয়ে অবিনাশ কাকা বলল, আমি আমি কি করে জানবো? আমাদের এই এলাকাটা তো কলকাতার সবচেয়ে পুরনো পাড়া, এখানে সব কিছুই হতে পারে, তাই সাবধানে থাকতে হয়। শুধু ওই হাসি আর গলার স্বরটা ছাড়া অন্য কি শোনা যেতে পারে বা ঘটতে পারে সেসব নিয়ে একটি শব্দ অবিনাশ কাকা উচ্চারণ করে না। এই একটা ব্যাপারই তার মাথায় চেপে বসে আছে। রহস্যটা কি হতে পারে? না, এ নিয়ে আর কিছু জানতে চাইল না রাজেন। খাওয়া হয়ে গিয়েছিল, রাজেন উঠে পড়ল। যাই, নোট বইগুলো দেখে নিয়ে গে। অবিনাশ কাকা বলল, হ্যাঁ হ্যাঁ যা, দিনের বেলা তোর ঘরের জানলাটা খুলে রাখতে পারিস। রাজেন চলে গেল। নিজের ঘরে এসে জানলাটা প্রথমেই খুলে দিল। অবিনাশ কাকা যা বলেছিল ঠিক তাই। সরু নোংরা একটা গলি, তার ওধারে নোনা ধরা রংচটা ৮০-৯০ বছরের সেকেলে সব বাড়ি, বেশিরভাগেরই পলেস্তারা খসে ইট বেরিয়ে পড়েছে। নিচে বেশ লোকজন দেখা যাচ্ছে। পড়ার টেবিলটা জানলার ধার ঘেঁষে। বইটই নিয়ে রাজেন সেখানে বসে পড়ল। চোখের পলকে দুটো দিন কেটে গেল। হিংস্র মধুর হাসি যার মুখে, সেই বউটিকে আর দেখা যায়নি। দরজা বা জানলার আড়াল থেকে তার খসখসে গলা বা হাসির আওয়াজও কানে আসেনি। মনটা বেশ হালকা হয়ে গেছে। এই দুদিনে ভয় বা আতঙ্কটা পুরোপুরি কেটে গেছে রাজেনের। ছাদে যে বউটিকে দেখেছিল বা অশরীরী কারুর হাসির বা গলার স্বর শুনেছিল, সেসব যে তার চোখের আর কানের ভ্রম, এ নিয়ে বিন্দু মাত্র সন্দেহ নেই। কিন্তু মনে হয় অবিনাশ কাকার অটুট বিশ্বাস এই বাড়িতে কেউ একজন আছে যে ওইভাবে হাসে, কথা বলে এবং চকিতের জন্য দেখা দিয়েই মিলিয়ে যায়। তার একমাত্র মন্ত্র, সাবধানের মার নেই। দিনের বেলা রাজেনকে চোখে চোখে না রাখলেও চলে, কিন্তু সন্ধেটি যেই নামলো পাহারাদারি শুরু হয়ে গেল। নিজে এসে রাজেনের ঘরের জানলা বন্ধ করে দেবে। রাজেন যখন চান ঘরে যাবে, সে চেয়ার এনে বারান্দায় বসে পড়বে। দুদিন কেটে যাবার পর এখন একটু মজাই লাগছে রাজেনের। অবিনাশ কাকা যা করছে সেটা বাড়াবাড়ি। আজ রাজেন প্রথম ইন্টারভিউটা দিতে যাবে। তার চেয়ে অনেক বেশি চিন্তা অবিনাশ কাকা আর বন্দনা কাকিমার। কাল রাত্রিরেই ঘড়িতে অ্যালার্ম দিয়ে রেখেছিল তারা। 7:30টায় রাজেনের ঘুম ভাঙিয়ে দিল অবিনাশ কাকা, যা তাড়াতাড়ি চান করে নে। চান সারা হলে পোশাক পাল্টে মোটামুটি ফিটফাট হয়ে নিল। এর মধ্যেই বন্দনা কাকিমার রান্নাবান্না শেষ। খাওয়া দাওয়া চুকলে অবিনাশ কাকা আর বন্দনা কাকিমাকে প্রণাম করে রাজেন বলল, যাচ্ছি, আয়। ইন্টারভিউতে খুব ভেবেচিন্তে উত্তর দিবি, একদম ঘাবড়াবি না। দোতলা থেকে সিঁড়ি দিয়ে নামতে নামতে বন্দনা কাকিমার গলা কানে এলো, দুর্গা দুর্গা। সেই যে দুদিন আগে সে এসে দোতলায় উঠেছিল, তারপর আর নিচে নামা হয়নি। সেদিন সন্ধ্যের আবছা অন্ধকারে একতলায় যে দুটো ভাড়াটে ফ্যামিলি থাকে, তাদের কারোকে স্পষ্ট দেখা যায়নি। আজ কিন্তু দেখা গেল। সবাই চোখ গোলাকার করে তাকে লক্ষ্য করছে। সে কি দেখার মতো বস্তু? ভীষণ অস্বস্তি হচ্ছে রাজেনের। লম্বা লম্বা পা ফেলে একতলার চাতালটা পেরিয়ে সুরঙ্গের মতো গলিটায় চলে এলো সে। নিজের অজান্তেই ঘুরে দাঁড়ালো। টের পেল চুম্বকের মতো তেতলার ছাদটা তার চোখ দুটোকে টানছে। সেদিকে তাকাতে সে বউটিকে, যার মুখে হিংস্র মধুর হাসি। দেখা গেল ছাদের রেলিং ধরে সে ঝুঁকে নেই, রেলিং থেকে একটু দূরে দাঁড়িয়ে তাকে হাতছানি দিচ্ছে। কালই সে ভেবেছিল এমন কেউ নেই, সবই চোখের ভুল, এই সব অবিনাশ কাকার বাড়াবাড়ি। কিন্তু আজ প্রকাশ্য দিবালোকে ঝকঝকে রোদে প্রাচীন কলকাতা যখন ভেসে যাচ্ছে, সেই সময় সে দেখা দিল। তার মানে সে আছে আছে আছে। বুকের ভেতরে দুদিন আগের মতোই হিমের স্রোত বয়ে গেল। ছাদের দিক থেকে চোখ সরাতে পারছে না রাজেন, কয়েক মুহূর্ত মাত্র।
তারপরেই ছাদের সেই হাড় হিম করা রহস্যময়ী অদৃশ্য হয়ে গেল। তারপর কতক্ষণ দাঁড়িয়েছিল খেয়াল নেই রাজেনের। শরীরটা ভীষণ ভারী ভারী লাগছে। ঘোরের মতো কিছু একটা তার উপর চেপে বসেছে। মেসমারাইজ অর্থাৎ সম্মোহন করলে কি এরকম হয়? এক সময় রাজেনের মনে পড়ল আজ তার প্রথম ইন্টারভিউ। ঘোরটা একরকম জোর করে কাটিয়ে নিতে চাইল সে। ভারী শরীরটা টানতে টানতে সুরঙ্গ পেরিয়ে রাধানাথ মল্লিক লেন নামের 56 পাকের গলিতে চলে এলো। সেখান থেকে সেন্ট্রাল এভিনিউতে এসে বাস ধরল। ক্লাইভ স্ট্রিটে যখন রাজেন পৌঁছলো 11টা বাজতে বেশি বাকি নেই। পাগলের মতো ছোটাছুটি করে ক্লাইভ স্ট্রিটে অ্যালফ্রেড অ্যান্ড নিকলসন ফার্মাসিউটিক্যালস কোম্পানির হেড অফিসটা খুঁজে বের করা গেল। ইন্টারভিউতে বসার সুযোগও পেল রাজেন। নির্দিষ্ট সময়ের মধ্যেই সে পৌঁছতে পেরেছে। যারা ইন্টারভিউ নিয়েছেন তাদের 2জন পাক্কা ইংরেজ, 2জন বাঙালি। প্রশ্নগুলো চারদিক থেকে ঝাঁকে ঝাঁকে ছুটে আসছিল, সবই ইংরেজিতে। ঘোরটা অনেকখানি কাটলেও পুরোটা নয়। যা যা মুখে এসেছে এলো পাথারি বলে গেছে সে। এই চাকরিটার আশা নেই বলেই মনে হয়। ইন্টারভিউয়ের পর অনেকটা সময় ডালহাউসির রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ালো রাজেন। বিকেল যখন ফুরিয়ে আসছে, সন্ধে নামে নামে, সেই সময় রাধানাথ মল্লিক লেনে ফিরে এলো সে। ইন্টারভিউ দিতে যাওয়ার সময় কোনো দিকে তাকায়নি রাজেন। অদ্ভুত এক ঘোরের মধ্যে দৌড়তে দৌড়তে সেন্ট্রাল এভিনিউয়ের দিকে চলে গিয়েছিল। এখন এই সন্ধ্যের মুখে 13 নম্বর বাড়িটায় ঢুকতে গিয়ে চোখে পড়ল মুড়ি চিড়ের দোকানের সেই লোকটা গলা বাড়িয়ে তাকে লক্ষ্য করছে। তার চোখে অসীম কৌতূহল, সেই সঙ্গে কেমন একটা ভয় ভয় ভাব। কি ভেবে দাঁড়িয়ে পড়ল রাজেন। জিজ্ঞেস করল, আপনি কি কিছু বলবেন? দোকানদার থতমত খেয়ে গেল। না বাবু, এই কি? ঢোক গিলল লোকটা। এই আপনাকে আগে কখনো দেখিনি। রাজেন বলল, দেখার কথা নয়, আমি এখানে নতুন এসেছি। 13 নম্বর বাড়িটায় কতদিন থাকবেন? সে কোথায় কতদিন থাকবে তাই নিয়ে লোকটার এত কৌতূহল কেন? সেই সঙ্গে বেশ উদ্বেগও। রাজেন জিজ্ঞেস করলো, কেন বলুন তো? লোকটা হকচকিয়ে গেল। না, ও কিছু না। শুনেছি 13 নম্বর বাড়িটা 80-90 বছরের পুরনো। কলকাতায় এই ধরনের বাড়িতে কত কিছুই তো হয়, তাই আর কি। রাজেনের মনে পড়ে গেল অবিনাশ কাকাও ওই বাড়িটা সম্পর্কে এইরকম কিছু বলেছে। 13 নম্বরের গা ঘেঁষে যার দোকান, সেও কি আর ওই বাড়িটার রহস্য জানে না? যে অশরীরী মাঝে মাঝে দর্শন দিয়ে হিংস্র মধুর হেসে হাতছানি দেয়, খসখসে গলায় কথা বলে, তার খবরও কি দোকানদারটা রাখে না? রাখাটাই স্বাভাবিক। লোকটাকে বেশ ভালোই মনে হচ্ছে। রাজেন আঁচ করে নিল তার কোনো রকম ক্ষতি হয় দোকানদারটা চায় না। স্পষ্ট করে না হলেও সে যেন বুঝিয়ে দিচ্ছে 13 নম্বর বাড়িটায় তার থাকা ঠিক হবে না। সে ঠিক করে ফেলল আর দাঁড়াবে না। 13 নম্বরের দিকে পা বাড়াতে যাবে, দোকানদার ডাকলো, বাবু যাবেন না? কিছু বলবেন? রাজেন তার দিকে তাকালো। হ্যাঁ। দোকানদার মাথা নাড়ল। একটু এগিয়ে আসুন। রাজেন অবাক হলো। কেন বলুন তো? যা বলছি তাই করুন। কি ভেবে এগিয়েই গেল রাজেন। দোকানদার চকিতে এধার ওধার দেখে নিল। না, ধারে কাছে কেউ নেই। সে একটা নিচু টুলের উপর বসেছিল। ঝুঁকে রাজেনের কানের কাছে মুখটা এনে খুব চাপা গলায় বলল, বাবু, আপনাকে আগেও ঠাড়ে ঠোড়ে বুঝিয়ে দিয়েছি 13 নম্বরটায় থাকা ঠিক হবে না। যত শিগগির পারেন চলে যান। আপনি কিন্তু আমার কথা শুনছেন না। ওই বাড়িটায় থাকলে কোনো বিপদ টিপদ হতে পারে? পারে বাবু। কি বিপদ? ওই বাড়িটায় আগে নতুন যারা এসেছে তাদের ভেতর 3 জন খুন হয়ে গেছে। বুকের ভেতরটা ধপ করে উঠল রাজেনের। মিওনো গলায় জিজ্ঞেস করলো, কে খুন করেছে? কেন? সে আমি বলতে পারবো না, মাফ করবেন। একটু দূরে পায়ের শব্দ শোনা গেল।
তড়িৎ গতিতে মুখ সরিয়ে নিয়ে টুলের উপর সোজা হয়ে বসলো দোকানদার। লোক আসছে, আর দাঁড়াবেন না, চলে যান চলে যান, আর যা শুনলেন কারোকে কিন্তু বলবেন না। খুনের কথাটা শোনার পর থেকে মাথা ঝিমঝিম করছে রাজেনের। 13 নম্বর বাড়ির পুরনো বাসিন্দাদের কোনো ভয় নেই, নতুন কেউ এলে তাদের কারো কারো খুন হয়ে যাওয়ার সম্ভাবনা যথেষ্ট। রহস্যটা কি? না, ঠিকমতো গুছিয়ে ভাবা যাচ্ছে না, সব কেমন যেন গুলিয়ে যাচ্ছে। অন্য মনস্কের মতো এলোমেলো পা ফেলে সে 13 নম্বর বাড়িটায় ঢুকে গেল। সুরঙ্গের মতো সরু গলিটা যেখানে বাঁক নিয়েছে, সেখানে এসে হঠাৎ নিজের অজান্তেই দাঁড়িয়ে পড়ল সে। সঙ্গে সঙ্গে তার 2 চোখ তেতলার ছাদের দিকে চলে গেল। কিন্তু না, প্রথম দিন যে বউটিকে ছাদে দেখেছিল, যার মুখে ছিল হিংস্র অথচ মধুর হাসি, সে এখন নেই। যাক, স্বস্তি। জোরে শ্বাস টেনে রাজেন এগিয়ে গেল। প্রাচীন কলকাতার এই ঘিঞ্জি এলাকায় সূর্য পশ্চিম দিকে খানিকটা নেমে গেলে 13 নম্বর রাধানাথ মল্লিক লেনে এক ফোঁটা রোদ ঢোকে না। ভেতরটা এর মধ্যেই কেমন যেন ঝাপসা ঝাপসা। মিনিট 10ও লাগবে না, তার মধ্যে ছপ করে অন্ধকার নেমে যাবে। একতলার চাতাল পেরিয়ে ওপরে ওঠা সিঁড়িগুলোর কাছে চলে এলো রাজেন। 4টে সাড়ে 4টে বাজলেই সিঁড়ির গায়ে আলো জ্বালিয়ে দেওয়া হয়। আজও তার হেরফের হয়নি। রাজেন সিঁড়ি ভেঙে ওপরে উঠে এলো। অবিনাশ কাকা আর বন্দনা কাকিমা বাইরের বারান্দায় বেতের মোড়ায় বসে গল্প করছিল। আমরা তোর কথাই ভাবছিলাম, সেই কখন বেরিয়েছিস, এত দেরি হলো, খুব চিন্তা হচ্ছিল রে। বলতে বলতে উঠে দাঁড়ালো অবিনাশ কাকা, বন্দনা কাকিমাও। রাজেন উত্তর দেবার আগেই অবিনাশ কাকা ফের বলল, ডালহৌসি তো এখান থেকে খুব দূরে নয়, বাসে আসতে কতক্ষণ আর লাগে। ঠিক আছে, জামা কাপড় পাল্টে হাত মুখ ধুয়ে বসার ঘরে চলে আয়, চা খেতে খেতে তখন ভালো করে কথা হবে। মিনিট 15 বাদে বসার ঘরে চলে এলো রাজেন। অবিনাশ কাকা একাই বসেছিল। বলল, বসে পড়, তোর কাকিমা চাটা করতে গেছে, রাঙা আলুর পুলি আর সিঙাড়াও বানিয়ে রেখেছে, বস। প্রায় সঙ্গে সঙ্গেই চা এবং সিঙাড়া টিঙাড়া নিয়ে চলে এলো বন্দনা কাকিমা। খেতে খেতে অবিনাশ কাকা জানতে চাইল, তোর ইন্টারভিউ কেমন হলো এবার বল। একটু চুপ করে থেকে রাজেন বলল, খুব একটা ভালো হয়নি কাকা। কেন রে, তুই তো বেশ তৈরি হয়ে গিয়েছিলি, খুব খারাপ হবে কেন? একটু চিন্তিতই দেখালো অবিনাশ দত্তকে। রাজেন বলল, ইন্টারভিউ যারা নিয়েছে তাদের মধ্যে খাঁটি সাহেবও ছিল। তারা গাঁক গাঁক করে কি জিজ্ঞেস করছিল বুঝতে পারছিলাম না। ঘাবড়ে না গিয়ে স্মার্টলি জবাব দিয়েছিস তো? স্মার্টলি কিনা বলতে পারবো না, তবে আন্দাজে আন্দাজে ওদের কোশ্চেনগুলো যা বুঝেছি উত্তর দিয়েছি। আমার ইংরেজি তো নিশ্চয়ই অনেক ভুলভাল থেকে গেছে। কিছুক্ষণ চুপচাপ। অন্য মনস্কের মতো কথা বলছিল রাজেন, অন্য মনস্কের মতোই খাচ্ছিল। মুড়ি মুড়কির দোকানের সেই লোকটার কথাগুলো বারবার ঘুরে ঘুরে তার মনে পড়ে যাচ্ছে। 80-90 বছর আগের ঝরঝরে পলেস্তরা খসা সাহেব বিল্ডিংটায় নতুন যারা আসে তাদের অনেকেই নাকি খুন হয়ে গেছে। নতুন লোক এলে খুন হবে কেন? কারণটাই বা কি? এই প্রশ্নের উত্তর মেলেনি। লোকটা তাকে 2-1 দিনের ভেতর 13 নম্বর বাড়িটা ছেড়ে চলে যেতে বলেছে। তাকে কি খুন করা হবে? সেই ইঙ্গিতটাই কি দোকানদারটা দিয়েছে? কিছুই বোঝা যাচ্ছে না। হঠাৎ রাজেনের মনে হলো মুড়ি মুড়কিওয়ালা তাকে ভয় দেখাতে এসব বলেছে। পরক্ষণে ভাবল, যাকে মাত্র 2-3 দিন রাস্তায় দেখেছে, পুরোপুরি অচেনা, কেন তাকে ভয় দেখাবে? ব্যাপারটা উড়িয়ে দিতে চাইলেও পারা গেল না। সেই বউটি, যার মুখে হিংস্র মধুর হাসি চোখের সামনে ভেসে উঠল। চকিতে রাজেনের মনে হলো, মুড়ি মুড়কির দোকানদার কি ইঙ্গিতে এর কথাই জানাতে চেয়েছে? সব কেমন যেন গুলিয়ে গেল। একটা ফাঁকা ছাদের রেলিং ধরে কচ্ছিত কখনো দেখা দিয়ে সে কোথায় মিলিয়ে যায় কে জানে। সে কি তার ক্ষতি করবে? কেন করবে? অবিনাশ দত্ত তাকে লক্ষ্য করছিল। জিজ্ঞেস করলো, কি ভাবছিস রে অত? রাজেন চমকে উঠল, না না কিছু না তো, বলেই মনে হলো দোকানদারের মুখে এ বাড়িতে খুনের যে ঘটনাগুলোর কথা শুনেছে,
অবিনাশ কাকাকে জিজ্ঞেস করে কি জেনে নেবে এসব ঘটনা কি সত্যি? সঙ্গে সঙ্গেই চিন্তাটা খারিজ করে দিল। মনের ভেতরটা কেমন যেন ঘোলাটে হয়ে রইল। একটা অদ্ভুত রহস্য যেন মাথার উপর ঠেসে বসে আছে। কখনো ভয় সিটিয়ে যায় সে, কখনো আজগুবি বলে উড়িয়ে দিতে ইচ্ছে করে। রাজেনের মনে কি ধরনের তোলপাড় চলছে বাইরে থেকে আন্দাজ করার উপায় নেই। অবিনাশের মনে হলো ইন্টারভিউ খারাপ হওয়ার জন্য রাজেন মুষড়ে পড়েছে। তাকে চনমনে করে তোলার জন্য বলল, মন খারাপ করিস না, একটু ভুলটুল ইংরেজি হলেও সব প্রশ্নের উত্তর যখন চটপট দিয়েছিস আমার মনে হয় চাকরি হয়ে যাবে। রাজেন চুপ করে রইল। অবিনাশ দত্ত এবার বলল, ধরা যাক চাকরিটা হলো না, তাতে অত ভেঙে পড়ার কারণ নেই। তোর আরও কয়েকটা ইন্টারভিউ তো রয়েছে, কটা যেন? আনমনা রাজেন বলল, আরও 6টা। চিন্তা করিস না, এতগুলো ইন্টারভিউ যখন বাকি, একটা না একটা চাকরি হয়ে যাবে। রাজেন উত্তর দিল না। আরও 2 দিন কেটে গেল। এর মধ্যে ইন্টারভিউ ছিল না। রাজেন বাড়ি থেকে বেরোয়নি। চান টান করতে বাথরুমে গেছে ঠিকই, সে বউটিকে দেখা তো যায়নি। এমন কোনো ঘটনা ঘটেনি যাতে ভয় শিউরে উঠতে হয়। যে আতঙ্কটা রাজেনের মাথায় চেপে বসেছিল সেটা আর নেই। 2 দিন পর আজ যে ইন্টারভিউ দুটো রয়েছে তার একটা বেলা 2টোয়, আরেকটা 3:30। কোনোটাই ডালহাউসিতে নয়, অনেকটা দূরে। একটা পার্ক স্ট্রিটের শেষ মাথায়, অন্যটা থিয়েটার রোডে। 2টো ইন্টারভিউয়ের পর বাড়ি ফিরতে ফিরতে অনেক দেরি হয়ে গেল। আগের দিন সন্ধ্যের মুখে মুখে সে ফিরেছে, আজ সন্ধে পার হয়ে গেল। গ্যাসবাতির টিমটিমে আলোয় রাধানাথ মল্লিক লেনের আঁকা বাঁকা ভুতুরে গলিটা দিয়ে 13 নম্বর বাড়িটায় ঢোকার আগে মুড়ি মুড়কির দোকান থেকে সেই লোকটা সেদিনের মতোই ডাকলো, বাবু। চমকে উঠল রাজেন। তার আর 13 নম্বরে ঢোকা হলো না। দোকানদার গলা বাড়িয়ে বলল, মাঝখানে 2 দিন আপনাকে দেখিনি, কোত্থেকে এলেন? রাজেন বলল, একটা কাজে বেরিয়েছিলাম, এখন ফিরছি। কেন বলুন তো? আপনাকে সেদিন সাবধান করে দিয়েছিলাম, তারপরও 2 দিন এখানে ছিলেন? ছিলাম। রাজেন যে তার সতর্কবাণী শোনার পরও 2টো দিন 13 নম্বরে কাটিয়ে দিব্যি বেঁচে পড়তে আছে, সচক্ষে তাকে দেখেও দোকানদারের বিশ্বাস হচ্ছিল না। খুব সম্ভব সে যে বেঁচে আছে লোকটা তাতে খুশি হতে পারেনি। রাজেন জিজ্ঞেস করলো, আপনার কি আর কিছু বলার আছে? ঢোক গিলে দোকানদার বলল, আছে। আপনি পারলে আজই, নইলে কাল সকালে উঠেই চলে যাবেন। এই দোকানের সামনে দিয়ে গেলেই আপনি ডেকে ডেকে ভয় দেখান, মতলবটা কি? কোনো বদ মতলব নেই বাবু, কেন বুঝতে পারছেন না? আমি আপনার ভালো চাই, চলে যান বাবু, চলে যান। চোখে মুখে বিরক্তি ফুটে ওঠে রাজেনের। ধ্যাৎ বলেই সে 13 নম্বর বাড়ির দিকে পা বাড়ায়। পেছন থেকে দোকানদারের করুণ ভয়ার্ত গলা ভেসে আসে, আমার কথাটা ফেলবেন না বাবু, 13 নম্বরটা ছাড়লে আপনার মঙ্গল হবে। কে কার কথা শোনে? রাজেন বাড়ির ভেতর ঢুকে সুরঙ্গের মতো সরু গলিটা দিয়ে খানিকটা এগিয়ে অন্য দিনের মতো ছাদের দিকে তাকালো। না, কেউ নেই। ছাদটা যত দূর দেখা যায় একেবারে ফাঁকা। দোকানদারের ওপর রাগে মাথা গরম হয়ে উঠল তার। লোকটা তার গায়ে যেন জোঁকের মতো লেগে আছে। বলেছে সে তার ভালো চায়, বিন্দু মাত্র খারাপ অভিসন্ধি নেই। নেই বললেই হলো, নিশ্চয়ই আছে। রাজেন ঠিক করে ফেলল, এরপর যদি ডাকাডাকি করে এমন ধাতানি দেবে যে তাকে দেখলে টু শব্দটিও করতে সাহস পাবে না। ছাদের দিকে তাকিয়েছিল রাজেন, মাথা নামিয়ে চাতাল পেরিয়ে সিঁড়ির দিকে চলে গেল। পার্ক স্ট্রিট আর থিয়েটার রোডে ইন্টারভিউ দেবার পর 3 দিনের গ্যাপ। তারপর শেষ 2টো ইন্টারভিউ হয়ে গেলে সে কাটোয়া ফিরে যাবে। এই 3টে দিন বাড়ি থেকে রাজেনকে বেরোতে হবে না। সে শেষ ইন্টারভিউ দুটোর জন্য বইটই ঘেটে প্রস্তুতি চালাতে লাগলো। ফাঁকে ফাঁকে বসার ঘরে গিয়ে অবিনাশ কাকা আর বন্দনা কাকিমার সঙ্গে কিছুক্ষণ গল্প করে আসা, স্নান খাওয়া ছাড়া নিজের ঘরেই সে বেশিরভাগ সময়টা থাকে। প্রথম 2টো দিন ভালোই কাটলো,
সে বউটিকে আর দেখা যায়নি। কাটোয়া থেকে যেদিন 13 নম্বর রাধানাথ মল্লিক লেনের এই বাড়িটায় এলো, সেদিন থেকে একটা আতঙ্ক তার উপর মাঝে মাঝেই চেপে বসেছিল, আবার মিলিয়েও গেছে। এখন মনে হচ্ছে দুশ্চিন্তার কারণ নেই। আর একটা দিন, অর্থাৎ তৃতীয় দিনটা ভালোই ভালোই কেটে গেলে শেষ দুটো ইন্টারভিউ দিয়ে সে আর 13 নম্বরে ফিরবে না, সোজা হাওড়ায় গিয়ে কাটোয়ার ট্রেন ধরবে। তৃতীয় দিনটা আগের দুদিনের মতোই শুরু হলো। সকালে উঠে মুখ ঠুক ধুয়ে বসার ঘরে গিয়ে অবিনাশ কাকাদের সঙ্গে চা জলখাবার খাওয়া, একটু আধটু গল্প, তারপর নিজের ঘরে গিয়ে বইপত্র নিয়ে বসা, দুপুরে বাথরুমে গিয়ে স্নান, খাওয়া সেরে ঘন্টা 3 ঘুম, তারপর বিকেলের চা খেতে খেতে অবিনাশ কাকাদের সঙ্গে সময় কাটানো, তারপর ঘরে এসে বই নাড়াচাড়া, রাত 10টায় খাওয়া দাওয়া সেরে ফের নিজের ঘরে। অবিনাশ কাকা শোবার আগে রাজেনের ঘরের সামনে এসে অন্য দিনের মতো আজও বলে গেল, বেশি রাতে যদি বাথরুমে যেতে হয় আমাকে আর কাকিমাকে ডাকবি, একা একা হুট করে চলে যাস না, কেমন? আস্তে মাথা নেড়েছে রাজেন। রাজি হলেও মনে মনে ঠিক করে রেখেছে, সে আসার পর থেকে এ বাড়িতে হাড় হিম করা কোনো ঘটনাই যখন ঘটেনি, মাঝরাতে দুজন বয়স্ক মানুষকে ঘুম ভাঙিয়ে কষ্ট দেওয়ার মানে হয় না। রাত 1:30-2টায় যদি বাথরুমে যাওয়ার দরকার হয় তখন দেখা যাবে। অবিনাশ কাকা চলে গেলে রাজেন দরজা বন্ধ করে শুয়ে পড়ল। এখানে আসার পর প্রথম কয়েকদিন আতঙ্কে সে কুঁকড়েছিল, কিন্তু এখন আর কোনো চাপ নেই। শোয়ার সঙ্গে সঙ্গে তার 2 চোখ জুড়ে এলো। রাজেনের অনেক দিনের অভ্যাস, মাঝরাতে একবার সে বাথরুমে যাবেই। এই বয়সেও সেটা থেকে গেছে। আজও রাত 1টা কি 1:30টায় বিছানা থেকে উঠে পড়ল রাজেন। চোখে ঘুম লেগে রয়েছে, তারই মধ্যে সে ঘরের দরজা খুলে বাথরুমে চলে গেল। মিনিট 3 পর সে যখন সেখান থেকে বেরোলো, বাঁ পাশে সিঁড়ির দরজার দিক থেকে হালকা একটা শব্দ আবছাভাবে কানে এলো। কিসের আওয়াজ? ঘাড় ফিরিয়ে তাকাতেই শিরদাঁড়ার ভেতর দিয়ে বরফের স্রোত বইতে লাগলো রাজেনের। চোখ থেকে ঘুম উধাও। তালাবন্ধ সিঁড়ির দরজার পাল্লা ভেদ করে সেই বউটি, যার মুখে হিংস্র মধুর হাসি, বেরিয়ে এলো। দরজার পাল্লা আর তালা যেমন ছিল তেমনই রয়ে গেল। বউটা রাজেনের কাছে এসে তার পিঠে হাত রাখলো, কনকনে ঠান্ডা হাত। সমস্ত শরীর অসাড় হয়ে গেল রাজেনের। বউটা বলল, চলো, তোমার জন্য অনেকক্ষণ দরজার ওধারে দাঁড়িয়েছিলাম, চলো চলো। রাজেন কিছু বলতে চাইলো, কিন্তু গলার ভেতর থেকে একটি শব্দও বেরোলো না। বউটির হাত রাজেনের পিঠের ওপর পড়ে আছে। সে আস্তে রাজেনকে সামনের দিকে ঠেলে দিল। রাজেনের ভাবনা চিন্তা কিছুই কাজ করছে না, সারা শরীর অসাড়। তবু সে এগিয়ে গেল। চকিতে আবছাভাবে মনে হলো, দোতলায় সিঁড়ির দরজা তো তালা দিয়ে আটকানো, তাহলে পাল্লা ভেদ করে বউটা কি করে বেরিয়ে এলো? ভাবতেই শরীরে অসাড় ভাবটা অনেক বেড়ে গেল। আর আর শিরদাঁড়ায় হিমস্রোত আরও কনকনে হয়ে উঠল। বউটা তাকে তেতলায় ওঠার সিঁড়ির মুখে নিয়ে এসেছে। কি আশ্চর্য, এখানকার দরজাটা খোলা। আবছাভাবে মনে হলো, তেতলায় ওঠার সিঁড়ির দরজাটা তো সব সময় তালাবন্ধ থাকে। কে খুললো এটা? বউটি বলল, আমি দরজা জানলা বন্ধ থাকলেও তার ভেতর দিয়ে যাওয়া আসা করতে পারি। তুমি তো এখন পারবে না, পরে অবশ্যই পারবে। তোমার জন্য দরজাটা খুলে রেখেছি। বলে কি বউটা, সে নাকি পরে বন্ধ দরজা জানলা দিয়ে যাতায়াত করতে পারবে? মানে কি এসব কথার? মাথার ভেতরটা পুরোপুরি গুলিয়ে গেল রাজেনের। দাঁড়িয়ে থেকো না, চলো চলো। বউটি একরকম তাড়াই দিচ্ছে। এখান থেকে অবিনাশ কাকা আর বন্দনা কাকিমার শোয়ার ঘরটা দেখতে পাচ্ছে। চিৎকার করে তাদের ডাকতে চেষ্টা করলো, কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বেরুলো না। বউটি রাজেনের পিঠে ফের চাপ দিল। রাজেন এগিয়ে গিয়ে সিঁড়ি বাইতে শুরু করলো। বউটির হাত তার পিঠ থেকে এক মুহূর্তের জন্য সরেনি।
রাজেনের মনে হচ্ছে নিজের ইচ্ছে কোনো কিছু করার ক্ষমতা তার আর নেই। কোনো অলৌকিক শক্তি তাকে টেনে নিয়ে চলেছে, সেটা রুখে দেবার ক্ষমতা তার নেই। তেতলায় উঠতেই বাঁ পাশে সারি সারি ঘর, বারান্দা, রান্নাঘর, বাথরুম ইত্যাদি সব বন্ধ। সমস্ত ফ্লোরটা জুড়ে ঘুটঘুটে অন্ধকার। অবিনাশ কাকার মুখে শুনেছে বাড়িওয়ালা পুরো তেতলাটা তালা লাগিয়ে বর্ধমান না কোথায় যেন তাদের দেশের বাড়িতে থাকে। তেতলা পেরিয়ে বউটি রাজেনকে ছাদের দরজার কাছে নিয়ে এলো। এই দরজাও হাট করে খোলা। বউটি বলল, চলো। ছাদে যেতেই চোখে পড়লো চাঁদের আলোয় চারিদিক ভেসে যাচ্ছে। বউটি এবার বলল, আগে তোমাকে একটা জিনিস দেখাই, তারপর একটা গল্প বলবো, এসো। রাজেন উত্তর দিল না, আচ্ছন্নের মতো বউটির পাশাপাশি হাঁটতে লাগলো। ছাদের ডান দিকে একটা জায়গায় এসে বউটি বলল, 40-42 বছর আগে, তখন ইংরেজ রাজত্ব চলছে, এখানে 3 কামরার একটা ফ্ল্যাট ছিল, আমরা সেখানে থাকতাম। দেখো দেখো, চিনতে পারছো কি? কি বলছে বউটা? অদ্ভুত একটা ঘোরের মধ্যে থাকলেও রাজেন অবাক হয়ে গেল। 40-42 বছর আগে এখানে কি ছিল সে জানবে কেমন করে? রাজেন চুপ করে রইল। চিনতে পারছো না তো? গল্পটা শুনলেই পারবে। ওদিকটায় চলো। একটু দূরে তাকে নিয়ে গেল বউটি। এখানে ইট দিয়ে বানানো 2.5-3 ফিট উঁচু, 3-4 ফিট চওড়া, 12-14 ফিট লম্বা একটা আধা খেঁচড়া টাইপের দেওয়াল। সেদিকে আঙুল বাড়িয়ে দিল সে। বসো। রাজেন বসে পড়ল। তার গা ঘেঁষে বসলো বউটি। রাজেনের মনে হলো তার শরীরটা আরো ভারী হয়ে গেছে, শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে এসেছে। বউটি বলল, এই যেখানে বসেছ সেটা ছিল আমার শোয়ার ঘরের একটা দেওয়াল। পুরো ফ্ল্যাটটা ভাঙা হলেও এই দেওয়ালের নিচের দিকটা কেন রেখে দেওয়া হয়েছে বাড়িওয়ালাই জানে। সে যাকে, আমার বসার একটা জায়গা পাওয়া গেছে, তোমাকেও বসতে দিলাম। হাজার হোক তুমি আমার অতিথি, নিচে ধুলোবালির উপর তো বসানো যায় না। রাজেন এবারও চুপ। তুমি তো কাল এ বাড়ি থেকে পালাবার তাল করছিলে, তাই না? বউটির চোখের দৃষ্টি তীব্র হয়ে উঠেছে। মুখের হাসিটি আরো মিষ্টি এবং আরো হিংস্র। ওই যে যারা মানুষের মুখ দেখে তার মনের কথা মুহূর্তে পড়ে নিতে পারে, বউটি বোধহয় তাদেরই একজন। চমকে ওঠার মতো শক্তিটাও রাজেনের মধ্যে আর নেই। তার গলা দিয়ে জড়ানো জড়ানো গোঙানির মতো একটা আওয়াজ বেরিয়ে এলো। কি ভেবেছিলে আমার চোখে ধুলো দিয়ে পালিয়ে যাবে? কাজটা অত সোজা নয়। আমার এবাড়ির কাজ একরকম শেষ হয়ে গেছে, শুধু তুমি বাকি ছিলে। তোমার জন্য বছরের পর বছর এখানে পড়ে আছি। বউটি বলতে লাগলো, এখন গল্পটা শুরু করা যাক। কেন তার জন্য বউটি এই বাড়িতে বছরের পর বছর পড়ে আছে কিছুই মাথায় ঢুকছে না রাজেনের। ঘোলাটে চোখে সে তার দিকে তাকাতে লাগলো, কিন্তু বেশিক্ষণ তাকিয়ে থাকা যাচ্ছে না, তার মাথা ঝুলে পড়ছে। এই ছাদের উপর 3 কামরার একটা ফ্ল্যাট ছিল, আর আমরা যেখানে থাকতাম তোমাকে আগেই বলেছি। বউটি গল্প শুরু করে দিয়েছে। আমাদের ফ্যামিলি খুব বড়ও ছিল না, ছোটও না, সব মিলিয়ে আমরা 5 জন। আমার বুড়ো শ্বশুর, আমার স্বামী, 2 দেওর আর আমি। দেওরদের তখনও বিয়ে ঠিয়ে হয়নি। আমাদের শ্যামবাজার আর বউবাজারে জামা কাপড়, রেডিমেড পোশাক আর আসবাবের বিরাট বিজনেস ছিল। বাড়িতে সবসময় 3-4 লাখ নগদ টাকা থাকতো। দিনগুলো খুব আনন্দে আর সুখেই কাটছিল। কিন্তু একদিন মাঝরাতে পাশের গলিতে ঢুকে মোটা মোটা যে 3টে পাইপ দিয়ে বর্ষার জল বেরিয়ে যায়, সেগুলো বেয়ে 4 জনের একটা ডাকাতের দল ছাদে উঠে এসেছিল। তারা কিভাবে খবর পেয়েছিল সেদিন আমাদের ফ্ল্যাটে 3.5 লাখ টাকা ছিল। সেই দলটায় ছিলিস তুই।
এতক্ষণ তুমি তুমি করে বলছিল বউটি, এবার শুরু হলো তুই দিয়ে। কোনো রকমে নুয়ে পড়া মাথাটা তুলল রাজেন। এমন অদ্ভুত কথা আগে কখনো শোনেনি সে। কিভাবে যেন একটু শক্তি আর সাহস জড়ো করে ফ্যাস ফ্যাস গলায় বলল, আমি? হ্যাঁ হ্যাঁ তুই, কিন্তু কিসের কিন্তু? 40-42 বছর আগে আমি কি করে ডাকাতি করতে আসবো? আমার বয়স মোটে 22। অতদিন আমি কোথায় ছিলাম? তোর আগের জন্মের কথা বলছি। তোর নাম তখন ছিল বিনোদ। ঢাকুরিয়া রেল স্টেশনের ওধারে অক্ষয় দত্ত লেনে ছিল তোদের বাড়ি। পুলিশ পরে জানতে পেরেছে। এই জন্মে আর আগের জন্মের বাড়িতে যাওয়ার সময় পাবি না। রাজেন তাকিয়ে রইল। বৌজি বলল, তোরা আমাদের সেই 3.5 লাখ টাকা কেড়ে নিয়েছিলি। আমরা 5 জন ঠেকাতে চেয়েছিলাম, কিন্তু ছোড়া আর পিস্তল চালিয়ে আমাদের 5 জনকে শেষ করে দিয়েছিলি। পরে পুলিশ তাদের ঠিকানাগুলো শুধু জানতে পারে। উত্তর নেই। খুন হয়ে যাবার পর কিছুদিন আমি হাওয়ায় হাওয়ায় ভেসে বেড়াই। তারপর থেকেই বাড়িতে এসে আছি। আমাদের ফ্যামিলির বাকি 4 জন কোথায় জানি না। তবে আমাদের সাবার করার পর তোরা নানা রোগে মরে গেছিলি। মরার 10-12 বছর পর ফের তোদের জন্ম হয়েছে। আগের জন্মের সব কথা আমার মনে আছে। ভালো বাংলায় কি যেন বলে? ও হ্যাঁ, জাতিস্বর। আমি ঠিক তাই ভাবতাম। খুন করে পার পেয়ে যাবি তা কিছুতেই হতে দেব না। তোদের গত জন্মে শাস্তি দিতে পারিনি, এই জন্মে কিছুতেই ছাড়াছাড়ি নেই। আমার মনে হয়েছিল তোরা একদিন না একদিন এই 13 নম্বর বাড়িতে আসবি। 3 জন আগেই এসেছিল, তাদের আমি জমের দৌড়ে পাঠিয়েছি। এবার তোর পালা। হঠাৎ বউটির আগের চেহারা আগাগোড়া পাল্টে গেল। 2 চোখ দিয়ে আগুন ঠিকরোচ্ছে। হাসিটা নেই। ওপরের পাটির দুপাশের দুটো আর নিচের পাটির দুটো দাঁত লম্বা আর চোখা হয়ে উঠল। রাজেন কিছু বোঝার আগেই বউটি আরো এগিয়ে এসে তার দাঁতগুলো গলায় বসিয়ে দিয়ে চাপ দিতে লাগলো। পুরোপুরি বেহুশ হবার আগে রাজেন টের পেল তার বুকের উপর গল গল করে স্রোতের মতো কি যেন নামছে। আবছাভাবে একটা চিৎকার শুনতে পেল সে। সেই সঙ্গে দুদ্দার করে সিঁড়ি ভেঙে কাদের উঠে আসার আওয়াজ। 3 দিন বাদে পুরোপুরি জ্ঞান ফেরার পর রাজেন দেখতে পেল হাসপাতালের বেডে শুয়ে আছে। তাকে ঘিরে অবিনাশ কাকা, বন্দনা কাকিমা। খবর পেয়ে কাটোয়া থেকে তার বাবা মা চলে এসেছে। অবিনাশ কাকা জানিয়েছে, সেদিন অনেক রাত্রিরে একতলার ভাড়াটেদের কেউ কোনো দরকারে বাইরে বেরিয়েছিল। হঠাৎ ছাদে সেই বউটির সঙ্গে রাজেনকে দেখে চেঁচিয়ে বাড়ির সবার ঘুম ভাঙিয়ে ছাদে চলে আসে। রক্তের সমুদ্রে তখন পড়ে আছে রাজেন। বউটিকে তখন দেখা যায়নি। সেই রাতেই রাজেনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। একতলার ভাড়াটেটি না দেখলে তাকে বাঁচানো যেত না। এই ঘটনাটি ঘটে যাবার 40 বছর পর গল্পটা শুনেছিলাম। আরও শুনেছি ঘটনার পর সুস্থ হয়ে উঠেছিল রাজেন। একটা চাকরিও পেয়েছিল, কিন্তু বেশি দিন বাঁচেনি। 13 নম্বর রাধানাথ মল্লিক লেনের সেই বাড়িটা আর নেই। সেটা ভেঙে বিরাট এক হাই রাইজ তোলা হয়েছে। গল্পের নাম পুরনো কলকাতার একটি বাড়িতে। লেখা প্রফুল্ল রায়। কেমন লাগলো জানাবেন। যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নকশি খাতাকে আপনার নিজের করে নেবেন। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। শিগগির দেখা হচ্ছে। আজ আসি।